Hey guys, assalamualaikum. দিবিটাকটাম থেকে আমি শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেউ আছেন সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সামনে দেখতে পাচ্ছেন অনানালি আমার ছোট ভাই। আজকে আমরা বিকেলে ইতালির এয়ারসিম মার্কেটে যাচ্ছি টুকিটাকি কেনাকাটা করার জন্য, বাসাবাড়ির জন্য, মানে প্রতিনিয়ত যে বাজার ঘাটগুলো লাগে এগুলো কেনার জন্য আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এরপরে ছোট ভাই আর বাবাকে গাড়িতে পাঠিয়ে দিলাম, তারা গাড়ি নিয়ে অলরেডি চলে যাচ্ছে। আমি আর আমার আম্মু হাঁটতে হাঁটতে যাবো, কারণ বিকালবেলা হাঁটার মজাই অন্যরকম। এরপরে আম্মু আর আমি হাঁটতে গেলে মেইন রোড দিয়ে গাড়ি ধরে, আর এইটা কিন্তু আমাদের বাসার একদম সামনের রাস্তাটা। প্রচুর পরিমাণে গাড়ি হারাটা দিন, একদম হারারা রাইড গাড়ি ঘোড়া দিয়ে এককালে এই রাস্তাটা ভরিয়ে থাকে। এত জোরে জোরে গাড়ি চলে, যদি একবার বাড়ি খাই তাহলে মনে হয় দৃশ্য আউলে দিবি আমার চেহারা। এই রাস্তাটা দিয়ে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ এই রাস্তাটার মানে পিছন দিয়ে যখন গাড়ি হয়, যদি আমি ফোনের দিকে চাই ক্যামেরার দিকে চাই তাহলে গাড়ির দিকে চাওয়া যায় না। সেই লিগে আসলে খুব একটা ভিডিও এই রাস্তাটার মধ্যে করতে পারিনি, একটা কারণে গাড়ি ঘোড়া লিগে। যাওয়ার পর সামনে বিশাল মোড় হয়, তার ওহন দেয় আসলে রাস্তা পারাপার হইতেই কষ্ট, এত পরিমাণে সিগন্যাল। তো গাড়ি ঘোড়া দেখতে খারাপ লাগে না, মাঝে মাঝে রাত্রির 2-3টা ওইটাও গাড়ির দিকে চাই গাড়ি ঘোড়া আওয়াজ মানুষ কামে খাইতে ব্যস্ত থাকে, আমরা উপরে বই দেখতে থাকি। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমরা প্রত্যেক দিন বিকালবেলা ঘুরতে বাইরে, যদিও এরকম ব্লগ করা হয় না বা ব্লগের উদ্দেশ্যে বাইরে নেওয়া হয় না, যেমন ভিডিও করার রাস্তাঘাটে একটা ঝামেলা, তারপর ভয়েস রেকর্ড করা, আবার ইউটিউব আপলোড দেওয়া, প্রায় অনেক রকমের প্রসেস থাকে। তো এত রকমের ধাই ঝামেলা করে আসলে একটা ব্লগ বানানো খুবই কষ্টের হয়ে যায়। এই লিগে সবসময় বানানো হয় না, সপ্তাহে 2-1টা দেওয়ার চেষ্টা করি, এটাই বেশি হয়ে যায়। তো সামনে যাওয়ার পর দেখতে পারবেন বিশাল একটা সিগন্যাল। সো আমি আর আমার আম্মু অলরেডি হাঁটতে চলে আসছি। আমরা আশা করি এর মধ্যে বাবা হেরা মার্কেটে যাইয়া অপেক্ষা করতে আছে, বাবা আর ছোট ভাই। আমাদের বাসার চারপাশে যেই রকমের দৃশ্য আছে, এই লইয়া যদি ব্লগ মানে ডেলি দুগ্গা করে ব্লগ 10 মিনিট করে 2টা ব্লগ 20 মিনিট করে যদি 2টা ব্লগ আপলোড দিয়ে প্রত্যেকদিন, তারপর আমার ভিডিও শেষ হইবে না। এত পরিমাণে চারপাশে দৃশ্য, বাট প্রতিদিন ভিডিও করা আসলে মুড থাকে না, এই লিগে আসলে দিতে পারি না, সো দুঃখিত। এটা হয়েছে সেই রাস্তা যে রাস্তাটা দিয়ে পারাপার প্রচুর সমস্যা হয়, মানে এই জায়গায় একমাত্র মানুষ পারাপার হওয়ার রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যদি পার হইতে যান ভয়ঙ্কর বিপদ হইতে পারে। তো এই জন্য আসলে ওই জায়গায় ভিডিও খুব একটা করতে পারিনি, যতটুকু পারছে ততটুকু দেখাইছি। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের স্কুল, পরবর্তী বছর ছোট ভাই এইখানে পড়বে। ছোট ভাইকে আগে থেকে পরিচয় করাই দিয়েছি। এরপরে সামনে যাওয়ার পর আরো একটা রাস্তার সাথে পরিচয় করে দিলাম। আমরা এবার যাচ্ছি রাস্তা পার হওয়ার স্থানটা, যেটা ইতালিয়ান ভাষা আত্রাভার্সামেন্তো পেদোনালে কয়। এই রাস্তার উপর দিয়ে মানুষ আসলে পারাপার হয়। তো এটা ছাড়া অন্য জায়গায় পারাপার হইতে গেলে দেখা যায় যে অনেক সময় ওরা আসলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারে। ইতালিতে সাইকেলগুলো নতুন বের হয়েছে, যদি চালাইতে চান অ্যাপস ব্যবহার করতে হবে। সো এরপরে আমাদের বাসাটা যেহেতু একটু উপরে, মানে পাহাড়ি এলাকা বলতে পারে, ওই উপর থেকে নিচে দৃশ্যগুলো দেখতে হাজার লক্ষ মানুষ উপরে আসে। এর মধ্যে 2টা ওয়ে আছে, একটা হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে উপরে উঠতে পারবেন, চাইলে হাঁটতে উপরে উঠতে পারবেন। আর একটা আছে সিঁড়ি টাইপের, যেটা দিয়ে আস্তে আস্তে টিপ করে উপরে উঠতে পারবেন, যেখানে কোনো ধরনের গাড়ির শব্দ। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। আমাদের বাসার ওই জায়গায় এত পরিমাণে মানুষের গাড়ি ঘোরার জন্য যায়, যেটা দেখে বুঝলাম আসলে ইতালিয়ানরা আসলে লেভেল রাস্তা থেকে পাহাড়ি এলাকাগুলো বেশি পছন্দ করে। যাই হোক, দেখতে কিছু সময়ের মধ্যে আমরা চলে আসলাম ইতালির এয়ারসিম মার্কেটে। আর এটা হচ্ছে একটা তেল পাম্প, ওটা মার্কেট না, এটা হচ্ছে মার্কেট। আর মার্কেটের চারপাশটা একটু অন্ধকার টাইপের। ইতালিয়ানরা বেশিরভাগ আসলে অন্ধকার টাইপের, বা যেই বাতিগুলো আসলে কেমন জানি আন্দার আলো হয়, ওইগুলো ইতালিয়ানরা বেশি পছন্দ করে। এটা হচ্ছে ইতালির এয়ারসিম মার্কেট। এই মার্কেটটা বেশি দিন হয় না, মনে হয় বছর 2-3 এরকম, খুবই কম সময়ের। একটা ইতালিতে মার্কেট আছে যেগুলো অনেক পুরান, 20-30 বছরের পুরান, বাট এটা বেশি দিন হয় না। এরপরে আমরা ইতালির এয়ারসিম মার্কেটের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম যে বাবা এবং ছোট ভাই তারা হাঁটাহাঁটি করতেছে, বিভিন্ন জিনিস দেখতেছে। যদিও আমরা তেমন কোনো ধরনের কিছু কেনাকাটা করার জন্য আসেনি, বলতে পারেন যে আমাকে ঘোরার লেগে অন্যতম একটা পার্টি হয়েছে আসলে এই মার্কেটগুলো। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পরিষ্কার করার জিনিসপত্র, এগুলো একটু দেখতেছি। নতুন বাসাবাড়ির জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে, কোনটা লাগে না লাগে একটু দেখতে আসি। সো এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মাংস, একটু দেখতে রাখেন। যদিও আমরা এইসব দোকানতে এই মাংস কিনলে পোষে না, আমরা মাংস কেনার জন্য আমাদের নিজস্ব যে দোকান, বাঙালিদের যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতেই যাই। আর এগুলো হচ্ছে মাংসের কিমা, ওই যে অনেকে বড়াটা বানাই খেয়ে বা পাস্তা পোস্তা বানাই খেতে ব্যবহার হয়। আর এগুলোর প্রতি কেজি বলতে পারেন যে ওই যে 14 ইউরো 15, এই যে এই কেজি, এইটার কেজি, এই যে 2 পিস মাংস, ওটা কেজি 14 ইউরো। আমাদের দেশি টাকায় 1700 থেকে 1800 টাকা প্রতি কেজি মাংস। যদিও এগুলোতে আমাদের কিছু হইবে না, আমাকে মাংস লাগে 5 থেকে 7 কেজি, যেটা আসলে সব মাংস এক করলে হইবে না। এরপরে বিশাল মুখরা ধরাইছি, মুখরার দামও প্রায়, এটা মুরগি না, ওটা জানি কি এক কথা টাকিনা জাতীয় বা বড় ধরনের কি জানি, যে মুরগিটা দেখতে আসলেন, ওই মুরগিটার দাম আসলে 10 ইউরো। এরপরে বাবা দেখলাম যে আটা নিল, বিশাল একদম 5 কেজির একটা প্যাকেট আটা। এরপরে মুরগি নিয়ে নিল, আর ছোট ভাইয়ের পছন্দের 2টা নুডলস নিয়ে নিল, যেটার মধ্যে বিভিন্ন রকমের মশলা দেওয়া থাকে। ছোট ভাই গরম পানির সাহায্যে, মানে গরম পানির মধ্যে 2-1 মিনিট সিদ্ধ করলে তারপরে এটা খাওয়ার উপযোগী হয়ে যায়। এরপরে দেখলাম যে বাবা আর ছোট ভাই আইয়া মুরগি নিলে, মুরগি না মানে মুরগির ওই যে পার্ট থাকে না, পাক, তারপরে পিঠের পুরো অংশ, সবাই তো আর এক জিনিস পছন্দ করে না। সো ইউরোপের দেশে আপনি চাইলে মুরগির সমস্ত রকমের পার্ট আলাদা কিনতে পারবেন। এরপর আছে মুরগির পিঠ আর পাকনা বাদ দেওয়ার পর আস্তে একটা মুরগা লইয়ে লইছি। মুরগিটার দাম নিয়েছে প্রায় 4 ইউরো প্লাস, যেটা আমাদের দেশে বলতে পারেন যে 600 টাকার মতো দাম আসতে পারে প্রতি কেজি মুরগির। ভুলে গেছি দামটা জানি কত আসলে। আর এগুলো
দেখে ভয়ের কিছু নাই, এগুলো বিভিন্ন রকমের খাবার দাবার ব্যবহার হয়, ইউরোপের দেশের মানুষজন খায়। এরপর কালা পানি নিয়ে নিলাম সাইড দিয়ে, এরকম টুকিটাকি করতে করতে আমি বললাম ঘির ধরে। এরপরে ঘি দেখতে পেলাম অনেক রকমের ঘি আছে, প্রায় 3 প্রকার। একটা হয়েছে 125 গ্রাম, আরটা হয়েছে 250 গ্রামের, আরটা হয়েছে আধা কেজির। তো এরপরে দেখলাম যে কোনটার প্রাইস কেমন, কোনটা আপ ডাউন, মানে কোনটা খেলে লাভ না লস, এরকম অনেক কিছু লেখা দেখলাম। এরপরে আই বললাম ওই জায়গায় একটা ঘিও নিয়েছিলাম, আধা কেজির একটা ঘি নিয়েছিলাম, প্রায় 4.5 ইউরোর মতো দাম নিয়েছে সম্ভবত। আর এরপরে আই বললাম এই জায়গা, তারপর এটা হয়েছে প্রোমো অ্যাপ। মানে এখন ইতালিতে প্রতিটা মার্কেটে অ্যাপস ব্যবহার হয়, আপনি যদি অ্যাপস ব্যবহার না করেন তাইলে আপনি এই যে মালটা দেখতে পাইতেছেন এই মালের এই অফার দামে ধরতে পারবেন না। মার্কেটের মধ্যে স্পেশাল কিছু অফার থাকে যেগুলো আসলে আপনার যদি পছন্দ হয় আর যদি অফারটা ধরতে চান তাহলে আমার অ্যাপস ব্যবহার করতে হবে। আর যদি অ্যাপস ব্যবহার না করেন তাহলে আগের যে দাম আছে ওই দামের আমার কিনতে হবে। সব না, মানে শতকরা বলতে গেলে যে 100 মালের মধ্যে প্রায় 20-30টা মালের মধ্যে অ্যাপস লাগাই নিয়ে থাকে, অ্যাপস আর আমার অফার দেবে না। আর বাহিরা যারা অ্যাপস চালায় না হ্যাঁ এর বিশাল কাহিনী আছে, এই কাহিনী কইতে গেলে বলো একটা সিনেমা হয়ে যাবে, কম আস্তে আস্তে অন্য ভিডিওতে কম। এরপর এসে আস্তে আস্তে অনেক রকমের কেনাকাটা করার পর জুস নিয়েছিলাম ছোটো ভাইয়ের লিগে, মামু টমেটো নিয়েছিল 1 ইউরো করে প্রতি কেজি, যেটা আমাদের 130 টাকা। এরপরে আমরা চলে আসলাম ইতালি সি বিচে, আসার পর এখানে ঠান্ডা ঠান্ডা পানি খেলাম কল থেকে নামি, এখানের পানি খুবই বিখ্যাত। এরপর এসে কাহিনী হয়েছে কি, এই যে মাইডার দেখতে পাইতেছেন ইতালিয়ান, এর দেখি আমি আর আমার আম্মু আস্তে আস্তে মরে গেছি, কারণ এই মাইডার পায়ে মনে হয় না কিছু হয়েছে। এই মাইডার 1 মিনিট যদি লাডের উপরে ভর দিয়ে আড়ে 2 মিনিট লাফালাফি করে আরেক লাগে, মানে একটু লাডের উপরে ভর দেয়, আবার দেখি আটতে আটতে সরল সোজা মানছিলাম আমরা আটতে চলে যায়। আর পায়ে কি হয়েছে আমি নিজে করে দেখেন নর্মাল ভাবে আটতে আছে, আবার কতক্ষণ পর দিয়ে লাডের উপরে ভর দিয়ে এরকম কাহিনী করতে করতে তারা পথে আটতে আটতে এরকম করতে করতে ভিডিও আমার শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। বাই বাই সবাইকে।